সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে এই আয়োজনটি আমাদের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আয়োজন করে থাকি। আজকে আমাদের আয়োজনে যুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত জগলুল হাসান। তিনি একাধারে রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষকও। আসুন আমরা দেরি না করে তার সাথে আলোচনায় চলে যাই। স্যার, আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে আমি ভিওডি বাংলার সকল দর্শককে বা আপনাদের এই নিউজ ন্যারেটিভ প্রোগ্রামের সকল দর্শককে এবং আপনাদেরকে আমি আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা দেরি না করে আমাদের মূল আলোচনায় যেতে যাচ্ছি। প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি নির্বাচনের একটি তারিখ বা একটা সময় নির্ধারণ করেছেন, তারিখটি যদিও না, সময় নির্ধারণ করেছেন, এবং সেই প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনের নির্বাচন আয়োজনের জন্য চিঠি দেওয়া হয়েছে। এটি একটি বিষয়। পাশাপাশি নির্বাচন কমিশনকেও আমরা এই দুদিন ধরে দেখছি বেশ সরব, তারাও নির্বাচন আয়োজনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় ঢুকে যাবে এরকম একটি পরিস্থিতিও তৈরি হয়েছে। তো একটা সংশয় ছিল আসলে নির্বাচন হবে কিনা, নির্বাচন কবে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে কাদা ছোড়াছুড়ি ছিল, সরকারের সাথে এক ধরনের সম্পর্কের দোদুল্যমানতা। এখন কি বলবেন? ধন্যবাদ, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচনের বিকল্প নেই, নির্বাচন হতেই হবে। আপনি যদি রাজনৈতিক বা গণতান্ত্রিক প্রসেসে যেতে চান, সেই হিসাবে নির্বাচন অবশ্যই একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। এখন নির্বাচন কবে হবে, একটা বিপ্লব পরবর্তী সিচুয়েশনে সেটা নিয়ে অনেক ধরনের দর কষাকষি হয়েছে, মতবিরোধ ছিল, এক্সপেকটেশনের ডিফারেন্স ছিল, এখনও আছে। বাট যেটা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার মাধ্যমে সবাই একটা রোড ম্যাপ দেখতে পাচ্ছে যে ফেব্রুয়ারির, যদিও উনি সুনির্দিষ্ট তারিখ বলেননি, বাট একটা টাইম লাইন আমরা পেয়েছি এবং একটা রোড ম্যাপ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে নির্বাচন কমিশনের সচিব আজকেও বলেছেন, চিঠি লেখা হয়েছে, প্রথম সপ্তাহে বলেছেন, এবং দৃশ্যমান হচ্ছে যে নির্বাচন হবে। তারপরেও কিছু কিছু স্কেপটিসিজম আলোচনা এগুলো রয়ে গেছে, যেহেতু এই নির্বাচনের এই সময়টি হয়তো কিছু রাজনৈতিক দলের মনোপুত হয়নি, যার ফলে তারা এটা নিয়ে কথা বলছে। তাদের মনোপুত কেন হয়নি এখানে আমার প্রশ্ন, যেখানে নির্বাচনের জন্য একটা আকাঙ্ক্ষাই ছিল পুরো জাতির। নির্বাচনের জন্য আকাঙ্ক্ষা তো ছিলই, বাট এটা কিন্তু বিপ্লব পরবর্তী একটা সিচুয়েশন, এবং অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান বলেন বা আন্দোলন বলেন, সেখানে শুধু কিন্তু কিছু যে রাজনৈতিক দল বা নতুন যে রাজনৈতিক দলটি হয়েছে বা ছাত্র জনতার আন্দোলনে একটা অবজেক্টিভ ছিল যে শুধু নির্বাচন দিয়ে পুরনো ব্যবস্থাকে আবার যেন প্রতিষ্ঠিত করা না হয়, একটা চেঞ্জ যেন আসে। আমাদের পলিটিক্যাল কালচারে গত 16 বছর যে ফ্যাসিজমটা ছিল, এবং এই ফ্যাসিজম প্রতিষ্ঠার জন্য এবং ফ্যাসিজম বিস্তারের জন্য এবং ফ্যাসিজমের আধিপত্যের জন্য যে সমস্ত সংস্কার প্রয়োজন ছিল, সেগুলো নিয়ে একটু দাবি ছিল। তো অনেকে এটা নিয়ে একটু চিন্তিত, একটা ফ্রিকশন, যে শুধু নির্বাচন এবং সরকার পরিবর্তনের মাধ্যমে সেই রাজনৈতিক যে সংস্কৃতি, সেটার চেঞ্জ বা রিফর্মের কথা যেগুলো বলা হয়েছে, সেগুলো ঠিকমতো হবে কিনা। তো এই সংশয়টার ব্যাপারে আমি বলবো, যেটা আমি আগেও বলেছি, রিফর্ম ইজ নট রিপেয়ার। যে আপনি একটা গাড়ি নিয়ে যাচ্ছেন, টায়ার কিছু হলো, রিপেয়ার করে আপনি আবার চলা শুরু করলেন। রিফর্ম ইজ এ প্যারাডাইম চেঞ্জ, এন্টায়ার কালচারাল চেঞ্জ, হলিস্টিক চেঞ্জ। তো এটা যেটা হচ্ছে যে আপনার ইনারা যারা তত্ত্বাবধায়ক সরকারে আছেন বা ইন্টারিম গভর্নমেন্টে আছেন, তারা কিন্তু এই পলিসিগুলো বা এই সংস্কারের প্রস্তাবনাগুলো রেখে যাচ্ছেন। তো এটার বাস্তবায়ন কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, একটা কালচারাল চেঞ্জ কিন্তু আপনার এই 1 বছর 2 বছর বা এরকম সময়ে হয় না। এই জন্য এটার জন্য দীর্ঘমেয়াদী সময় প্রয়োজন, এবং এটা কিন্তু রাজনৈতিক সরকারকেই বাস্তবায়ন করতে হবে। তো তারা যদি এটা ধারণ না করে এবং বাস্তবায়ন না করে,
শুধু কিছু পলিসি করে গেলে তো হবে না। আমরা 1/11-এর পরেও আমরা অনেক পলিসি করেছি, সেগুলো কিন্তু আমরা দেখিনি। বিকজ রাজনৈতিক নেতৃত্ব বা রাজনৈতিক দল এবং জনগণ যদি এটার সাথে না থাকে, সেটাকে ধারণ না করে, তাহলে এই রিফর্ম কোনোদিনই বাস্তবায়ন হবে না। এরকম রিফর্ম কিন্তু ইতিহাসে অনেক হয়েছে। সম্রাট আকবরও অনেক রিফর্ম করেছেন, উনি ধর্মীয় রিফর্মও করেছিলেন, দ্বীন-ই ইলাহি নামে একটা ধর্ম করেছিলেন। তো সেটা কি এখন আছে? কারণ জনগণ ধারণ করেনি বা পরবর্তী রাজনৈতিক নেতৃত্ব সেটাকে ধারণ করেনি বলেই বাস্তবায়ন হয়নি। তো কাজেই তাদের হতাশ হওয়ার, যদিও তারা এটা নিয়ে হতাশা প্রকাশ করছে বা আশঙ্কা প্রকাশ করছে, বাট তাদেরকে টোটাল প্রসেসটা বুঝতে হবে যে এখানে পুরো সংস্কার বা কালচারাল চেঞ্জ, যেটা আমরা বলি পলিটিক্যাল কালচারাল চেঞ্জ বা সিস্টেম চেঞ্জ, সেটা কিন্তু রাজনৈতিক প্রক্রিয়ার ভিতর দিয়ে হতে হবে। সেখানে নির্বাচনের কোনো বিকল্প নেই। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেননা এই ধরনের রিফর্মের কথা যখন বলা হয় তখন এটি বাস্তবায়নের কথা আপনি যেটি বললেন যে এটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এমনকি একটি সরকারের এক টার্ম অর্থাৎ 5 বছরও এটি সম্পন্ন নাও হতে পারে। কিংবা যে রিফর্ম আপনি এনেছেন তখন আপনার মনে হতে পারে যে এই রিফর্মটি যথাযোগ্য নয় কিংবা সময় সাপেক্ষ নয়, সেটিও পরবর্তীতে আবার রিফর্ম করা লাগতে পারে। যাই হোক, আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা দেখলাম যে সাবেক একজন সচিব তিনি গত পরশুদিন একটি আলোচনায় তিনি একটি বক্তব্য দিয়েছেন সরকারের 8 জন উপদেষ্টাকে নিয়ে। তিনি বলেছেন যে 8 জন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির তথ্য আমি চাইলে দিতে পারি। তো 8 জন উপদেষ্টারা কারা আসলে? এটি কি একটা বড় ধরনের সংবাদ আমার মনে হয়। এটি না, 8 জন উপদেষ্টা তো উনি নাম বলেননি। নাম বলেননি উনি 2 জন সরকারি কর্মকর্তার উদাহরণ দিয়েছেন। একজন এসি ল্যান্ড, আরেকজন হচ্ছেন ইউএনও, যারা কিছু কাজের বিনিময়ে অর্থ দাবি করেছেন, তাও খুব একটা বেশি না, 20 এবং 30 লাখ টাকা এটা বলেছেন। বাট উনি এটা বলেছেন ওনার কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং উনি বলেছেন প্রমাণও আছে এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা বা গোয়েন্দা সংস্থার কাছে প্রমাণ আছে, এটা উনি বলেছেন। তো এ প্রসঙ্গে আমি বলবো যে ইন্টারিম গভর্নমেন্ট হোক আর তত্ত্বাবধায়ক সরকারি হোক, তারা কিন্তু একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে জড়িত হয়ে গেছে, বা তারা যে কাজটা করছে সেটা কিন্তু আমি বলবো যে রাষ্ট্র শাসন বা রাজনৈতিক নেতা বা মন্ত্রীদের যে কাজ সেগুলোই করছেন। তো এখানে যদি আপনি আমাকে বলেন, আমি মেকিয়াভেলির সম্ভবত প্রিন্স বই থেকে সেটাই কোট করবো যে there is no relation of politics with morality, যেটা বলেছে যে নৈতিকতার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা নিয়ে আরো অনেক কথা আছে। রাজনীতি মানে কি ধোঁকাবাজি, এরকম কিছু বোঝাতে চাচ্ছেন? এখন এটা তো আরেকজনের কথা আছে যে মানে রাজনীতিবিদ সত্যি কথা বলছে, মানে হচ্ছে প্রস্টিটিউট বলছে যে সে হচ্ছে ভার্জিন, এরকম একটা কথাও আছে। এটা সম্ভবত বার্টন রাসেলের কথা। হ্যাঁ, যে কোনো রাজনীতিবিদ যদি বলে আমি সত্য কথা বলছি, তাহলে মানতে হবে যে একজন বারবনিতাও সত্য, মানে ভার্জিন আর কি। হ্যাঁ, তো এটা বলা হয়েছে। বাট আমি যেটা বলবো, আমাদের আবার এই কথাটা আমি জানি না, আমি কোনো মন্তব্য করবো না, কিন্তু রাজনীতিবিদরাই তো পৃথিবীতে না, অবশ্যই মানে ওটাও বলবো যে আপনার যে একটা কথা আছে যে সেটা সম্ভবত কার ভুলে গেলাম, প্লেটোর, যে ওয়ান অফ দ্য গ্রেট পেনাল্টিজ অফ নট ডুইং পলিটিক্স ইজ ইউ উইল বি রুলড বাই দ্য ইনফেরিয়র পিপল। এটার জন্য আমরা দায়ী। যদি পলিটিক্সে কোনো ইমোরাল বা দুর্নীতি বা দুর্বৃত্তায়ন হয়ে থাকে, আমাদের কেউ তো ভালো মানুষ যারা, তারা তো কেউ পলিটিক্সে যেতে চায় না। তারা চায় নিজে একটা ভালো চাকরি বা ভালো বিজনেস করে বা বিদেশে যে মানে নিজের আখেরটা গুছিয়ে নিয়ে, আমি এটাই বলবো, নিজের সুন্দর এবং ঝামেলাহীন জীবন। যদি এই রাষ্ট্রে কোনো দুর্যোগ এসে থাকে, বিপদ এসে থাকে, তা কিন্তু রাজনীতিবিদরা এটা ফেস করেছে, এটাকেও ক্রেডিট দিতে হবে। এখন কথা হচ্ছে পলিটিক্যাল কালচারে কিছু জিনিস, যেটা গত 16 বছরের যে ফ্যাসিজমের যে প্রভাবটা, যে সংস্কৃতিটা, আমি যা করব তাই, আমি কারো কাছে অ্যান্সারেবল না, আমি দুর্নীতি করব, 1000 কোটি টাকা বানিয়ে ফেলবো, 1000 কোটি টাকা মানে বিদেশে পার করে দিব, কোনো আইন মানব না, এবং আমার ব্যক্তিগত সুবিধার জন্য, আমার রাজনৈতিক অবস্থান সুসংহত রাখার জন্য, আমার অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করার জন্য আমি ক্ষমতার অপব্যবহার করব, এবং আমি আর্থিক যে ব্যবস্থাপনা আছে, আমার আর্থিক যে সোর্স আছে, 1000 কোটি টাকা মেরে নিয়ে যাবো। এটাকে আপনি মনে করেন না টোটাল আমাদের দেশের কালচারের মধ্যে এটার একটা ইফেক্ট আছে? সেই ইফেক্টে এখন
যদি উপদেষ্টারা করেছেন কিনা উনি বলেছেন, বাট উনি সুনির্দিষ্টভাবে না দিলে অ্যাকসেপ্টেড হবে না। বাট আমি যেটা বলবো, আমাদের সামগ্রিক কালচার থেকে এই দুর্নীতি মানে আপনার নির্মূল হয়নি। এটা আশা করা হয়েছিল এই বিপ্লবের পরে বা এই আন্দোলনের পরে একটা পজিটিভ চেঞ্জ আসবে। বাট আমি যেহেতু রাজনীতির সাথে জড়িত, আমিও গ্রামে-গঞ্জে যাই, আমার এলাকায় যাই। এটি নিয়ে তদন্ত হওয়া উচিত কিনা, যেহেতু যদি ওনার কাছে সুনির্দিষ্ট, উনি তো একজন রেসপন্সিবল পার্সন, উনি নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা উনি। তো উনি যখন বলেছেন এটা অবশ্যই কগনিজেন্সে নিতে হবে এবং এটা নিয়ে মানে একটা তদন্ত হওয়া দরকার। এবং সবচেয়ে ভালো হবে উনি যদি, যেহেতু বলেছেন ওনার কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে, তো সেই প্রমাণটা উনি দিলে সবচেয়ে ভালো হবে। দুদক কিংবা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের অবশ্যই এটি খতিয়ে দেখা উচিত। এটা তো মিথ্যে কি তথ্যটা সঠিক কিনা না, যেহেতু একজন রেসপন্সিবল পার্সন করেছেন এবং উনি দু একটা প্রশাসনিক কর্মকর্তার উদাহরণ দিয়েছেন, উনি কিন্তু উপদেষ্টার কোনো উদাহরণ দেননি। বাট উনি ইন্ডিকেট করেছেন এবং উনি বলেছেন যে সুনির্দিষ্টভাবে তার কাছে প্রমাণ আছে এবং গোয়েন্দা সংস্থার কাছেও আছে। তো সেটা অবশ্যই রাষ্ট্রের খতিয়ে দেখা উচিত আমি মনে করি। অবশ্যই আমরাও সেটি প্রত্যাশা করবো, কেননা 5 আগস্টের পরে আমাদের সামনে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে এগুলো আমরা আশা করি না। ধন্যবাদ আপনাকে। আমরা একটু ভিন্ন আলোচনায় যেতে চাচ্ছি। এই আলোচনাটা আসলে সচরাচর আমরা যাই না। সেটি হলো যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি দেশে আসবেন এরকম গুঞ্জন মাঝে মাঝেই শোনা যায়। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি। সেদিন পিনাকি ভট্টাচার্য, ইউটিউবার বা ডিজিটাল ক্রিয়েটর, আমরা যাই বলি না কেন, বিশ্লেষক, সাংবাদিক, তিনি কিন্তু বলেছেন 28 আগস্ট তারেক রহমান দেশে আসবেন। কিন্তু বিএনপি বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু এ ব্যাপারে আসলে কোনো তথ্যের কোনো ভিত্তি নেই বা এই ধরনের কোনো তথ্য তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। আমার প্রশ্ন হলো যে 5 আগস্ট পরবর্তী আমরা দেখেছি যে প্রশাসন এবং গোয়েন্দা সংস্থাগুলোর বিভিন্ন পর্যায়ে এখনো আগেকার, অর্থাৎ শেখ হাসিনার আমলে নিজের নিয়োগপ্রাপ্ত যে লোকজন তারাই গোয়েন্দা সংস্থাগুলোতে রয়েছে। আপনি সবচেয়ে ভালো জানেন, নিরাপত্তা বিশ্লেষক। অন্যদিকে তারেক রহমান সাহেব দেশে আসছেন না, সামনে নির্বাচনের একটি পরিস্থিতি হয়তো খুব শিগগিরই হয়ে যাবে। তো আসলে উনি কেন আসছেন না? আর আমরা অভ্যন্তরীণভাবে দেখছি যে দেশে কোনো পরিবর্তন, অর্থাৎ ফ্যাসিস্টের সহযোগী যারা, তাদেরকে সরানো হচ্ছে না বিভিন্ন জায়গা থেকে। এ কি একটার সাথে আরেকটা রিলেটেড? আপনার কি মনে হয়? আচ্ছা, যাই হোক, আপনি বলেছেন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেতা অবশ্যই আসবেন, হ্যাঁ, ওনাকে আসতে হবে এবং সারা বাংলাদেশ এবং জাতীয়তাবাদী শক্তি বলেন বা দেশের জনগণ বলেন, সবাই অপেক্ষা করছে। কিন্তু কথা হচ্ছে যে আশাটাই কি শেষ কিনা বা আশাটাই সব কিছু কিনা। তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা দেখছেন, তাই না? আর একটা গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন যেটা করেছেন, দেশের গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিভিন্ন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন যে সংস্থা রয়েছে তাদের ভেতরে কারা রয়েছে, তারা কি মানে ধরেন যে আপনার এই মানে আগের সরকারের দোসর বা ফ্যাসিস্টের সরকারের রিক্রুট বা নিয়োজিত যদি হয়ে থাকে, তাহলে কিন্তু টোটাল তার নিরাপত্তার ব্যাপারে কিন্তু একটা সংকট রয়েই যায় বা একটা শঙ্কা রয়ে যায়। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখেছেন যে ডোমেস্টিক পলিটিক্যাল যে ফ্যাক্টরগুলো বা কনফ্লিক্টগুলো, এগুলো কিন্তু এখন এই মডার্ন ওয়ার্ল্ডে শুধু ডোমেস্টিক ফ্যাক্টরস বা ডাইনামিক্সের উপর ডিপেন্ড করে না, আন্তর্জাতিক রিজিওনাল বিভিন্ন ফ্যাক্টর আছে, তাদেরও কিন্তু এই বাংলাদেশে ঘিরে বিভিন্ন স্বার্থ আছে। এখন ধরেন যে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিজম যখন ছিল, তখন কোনো রাষ্ট্র যদি এখানে কোনো সুবিধা পেয়ে থাকে, এখন কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে সে সুবিধাটা তারা পাচ্ছে না। তো এখানে যদি এমন একটা কিছু ঘটানো যায় অনাকাঙ্ক্ষিত, যেটার মাধ্যমে আবার সেই পূর্বের অবস্থায় ফিরে যাওয়া যায় বা সুযোগ তৈরি হয়, সেটা অবশ্যই বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক অ্যান্ড রিজিওনাল এন্টিটি বা অ্যাক্টর তারা চেষ্টা করবে। সেই নিশ্চয়তা কি রাষ্ট্র আমাদের নেতাকে দিতে পারছে? এখানে আর একটু রিলেট করি। আপনি দেখেন যে এই কিভাবে বসুন্ধরা কনভেনশন সেন্টারে দিনের আলোয় তারা একজন আর্মি পার্সন এবং তার ওয়াইফকে দিয়ে কিভাবে ট্রেনিং করাচ্ছিলেন দেশের মধ্যে। এই ফ্যাক্টরগুলো কিন্তু আপনি যেটা বললাম, সরকারের আসলে সমস্যাটা কোথায়? না, যে জিনিসটাই বললাম যে এখানে বিভিন্ন অ্যাক্ট
ফ্যাক্টর অ্যান্ড ডাইনামিক্স কাজ করছে যেগুলো এখনও স্টেবল না। আপনি একজন নেতাকে নিয়ে আসবেন, মানে আপনি এরকম কিন্তু উদাহরণও আছে, এয়ারপোর্টে মারা গিয়েছে বা তার নিরাপত্তাজনিত বিভিন্ন হুমকি হয়েছে বা সেখান থেকে অ্যাসাসিনেশন হয়েছে। পাকিস্তানে বেনজির ভুট্টো, তারপরে আপনার কোরাজান একিনোর হাজব্যান্ড যিনি, উনি মারা গিয়েছেন। এরকম অনেক উদাহরণ আছে। তো রাদার আমি বলবো নেতা আসতে চাচ্ছেন, বাট আমরাই আসতে দিচ্ছি না। অনেক ক্ষেত্রে আমরা বলবো যে আমার কাছে তাই যে না, ওনার নিরাপত্তা নিশ্চিত হোক, রাষ্ট্রে একটা স্ট্যাবিলিটি আসুক, এবং রাষ্ট্রের যে বিভিন্ন মানে ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল রিজিওনাল ডাইনামিক্স আছে, এগুলো থেকে তাদের যে বিভিন্ন পদক্ষেপ আছে, বিভিন্ন কৌশল আছে, সেগুলো থেকে সব কিছুকে একটা বিবেচনায় নিয়ে একটা হলিস্টিক সিকিউর এনভায়রনমেন্ট যখন ক্রিয়েট হবে, তখনই তারা আসা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, বিএনপি এ পর্যন্ত 5 আগস্টের পরে বিএনপির যে অবস্থান রাজনীতিতে, তাদের যে কৌশল এবং তাদের যে ডিপ্লোমেসি, আমরা যাই বলি না কেন, আপনি আসলে এটাকে মূল্যায়ন করবেন কিভাবে একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে? বিএনপির ডিপ্লোমেসি আপনি বা পলিটিক্স যদি বলেন, বিএনপি রাজনৈতিক দল এবং রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক প্রক্রিয়া হচ্ছে নির্বাচন। সে নির্বাচনে যেতে চাইবেই, হ্যাঁ। এবং এতদিন ধরে তারা ফ্যাসিস্ট সরকারের রোশনলে ছিল এবং তাদের দ্বারা বিভিন্নভাবে নিপীড়িত হয়েছে, বিভিন্নভাবে নিগৃহীত হয়েছে, দুর্বৃত্তায়নের শিকার হয়েছে। এখন একটা রাজনৈতিক প্রসেসে যাওয়ার পর নির্বাচনের মাধ্যমে তারা তাদের যে পলিটিক্যাল ভিশন বা পলিটিক্যাল অবজেক্টিভ, তার আগে কিন্তু তারা সেগুলো কিন্তু তারা এই জাতির জন্য উপহার দেওয়া বলেন বা জাতির জন্য সেই কার্যক্রমগুলো প্রয়োগ করে জাতিকে কন্ট্রিবিউট করা, সেটা কিন্তু পারছেন না। তো সেই হিসেবে তারা তো নির্বাচনে যেতে চাইবে, এটা তো রং কিছু না ডেমোক্রেটিক প্রসেসে। এখন কথা হচ্ছে যে বিগত 16 বছর এই বাংলাদেশি জাতীয়তাবাদ বা বিএনপির যে রাজনীতি, এটা এফেক্টেড হয়েছে এবং সিস্টেমেটিক্যালি হয়েছে। এবং ইভেন আপনি দেখেন যে শহীদ জিয়াউর রহমান, উনি মুক্তিযোদ্ধা না, এটা বিভিন্ন পাঠ্যপুস্তকে করে ফেলা হয়েছে। এবং বিএনপি মানেই জঙ্গি, বিএনপি মানেই চাঁদাবাজ, বিএনপি মানে এরকম একটা ব্র্যান্ডিং করে ফেলা হয়েছে, পারসেপশন। এটাও করা হয়েছে কেন, যে ওই আপনি দেখেন যে টুইন টাওয়ার অ্যাটাকের পরে সারা বিশ্বে একটা অ্যান্টি এক্সট্রিমিস্ট বা অ্যান্টি ইসলাম সাইকোলজি কাজ করার চেষ্টা করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার কিন্তু এটাকে কমপ্লিটলি ব্যবহার করেছে। ইভেন একটা আগুন কোথাও জ্বললেও সেটা হচ্ছে আগুন সন্ত্রাসী, কোথাও একটা আপনার একটা ককটেল ফুটলে বিএনপি জঙ্গি বা টেরোরিস্ট। হ্যাঁ, তো টেরোরিস্টের সঙ্গে কিন্তু ইউএন পর্যন্ত দিতে পারেনি, বিকজ ওয়ান ম্যানস টেরোরিস্ট ইজ অ্যানাদার ম্যানস হিরো, তাই না? আপনি মাও সেতুং অ্যান্ড সাকসেস অ্যান্ড ডিফিট ম্যাটার্স, মাও সেতুং পরাজিত হলে সেই হিস্ট্রিতে আপনার টেরোরিস্ট হিসেবে থাকতো। উনি যেহেতু জয়ী হয়েছেন, উনি এখন হ্যাঁ চীনের ইভেন 71-এ আমাদের মুক্তিবাহিনী যদি পরাজিত হতো, তাহলে শেখ মুজিব এবং মুক্তিবাহিনী সবাই টেরোরিস্ট হিসেবে ব্র্যান্ডেড হতো। তো সেটাও ম্যাটার করে। এই জন্য ইউএন এখন পর্যন্ত সংজ্ঞা দিতে পারেনি। কিন্তু আমাদের এই আওয়ামী দুর্বৃত্তায়ন প্রক্রিয়া এত বেশি মানে ঘৃণ্য, এত বেশি মানে ন্যাক্কারজনক যে আপনি একটা রাজনৈতিক আন্দোলন, আপনি একটা কথা বলতে যাচ্ছেন, আপনি একটা রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে প্রোটেস্ট করেছেন যেখানে একটু অ্যাজিটেশন হতে পারে, সেটা হলেই আপনি সন্ত্রাসী, যেখানে সন্ত্রাসের সংজ্ঞা ইউএন দিতে পারে। এবং এটাকে কিন্তু তারা সাকসেসফুলি এক্সপ্লয়েট করেছে। তো যে জিনিসটা বললাম যে বিএনপি রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পরেই তাদের সেই কি বলে যে যেভাবে তারা এতদিন ধরে সাফার করেছে, সেটা থেকে একটা উত্তরণের পথ পাবে। এবং বাংলাদেশের জাতীয়তাবাদ, শহীদ জিয়াউর রহমানের যে জাতীয়তাবাদের অসাধারণ জাতীয়তাবাদ, এবং উনি যে ভিশন, উনি যে বাঙালিকে উত্তরণের পথে নিয়ে গিয়েছিলেন, বাঙালি জাতিকে, এটা যদি আমি জানি না আপনি সেই সময়ে আপনার জন্ম হয়েছিল কিনা। আমার জন্ম 70-এর আগে আর কি, 69-এ। তো আমি ছোটোবেলায় শুধু ওই যে মুজিব কোট, চক্রান্ত, কালোবাজারি, এগুলোই শুনতাম আর কি। হ্যাঁ, তারপরে তো 75-এ পরিবর্তনের পরে একজন দেবদূত টাইপ মানুষ আসলেন, কালো সানগ্লাস, সাফারি স্যুট পরে গ্রামে গঞ্জে যাচ্ছেন, সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, উন্নয়নের কথা বলছেন, উৎপাদনের কথা বলছেন, শিশু কিশোর নিয়ে চিন্তা করছেন, এই যে আপনার কি বলে নতুন করি, তারপরে বিএনসিসি, এগুলো নিয়ে চিন্তা করছেন, পুরো জাতিকে একটা উত্তরণের দিকে নিয়ে যাচ্ছেন। সেই যে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং
জাতীয়তাবাদী রাজনীতি, সেই ধারাকে যদি আপনি এখন আমাদের নেতা জনাব তারেক জিয়া যে 31 দফা দিয়েছেন সেটার ভিতরে সেই ধারারই প্রতিধ্বনি আছে, সেটা যদি ঠিকভাবে উনি এক্সিকিউট করতে পারেন তাহলে আমার মনে হয় এই জাতি মানে উপকৃত হবে। এবং আবার সেই 77 থেকে 81-তে যে 4 বছরের রাজনীতিতে উনি বাংলাদেশকে যা দেখিয়ে দিয়ে গেছেন, কারণ আমি বলবো ওনার 4 বছরের রাজনীতিতে মানে শেখ মুজিবুর রহমানের 30-40 বছরের রাজনীতিকে চ্যালেঞ্জ করে টিকে আছে। কেন? কারণ হচ্ছে ওনার ভিশন ছিল অসাধারণ, ওনার সততা ছিল এবং নেতৃত্ব ছিল অবিস্মরণীয়। তো সেই ধারাতে যদি আমরা ফিরে যেতে পারি, সেই ধারাতেই আমি আশা করি যে তার পুত্র সুযোগ্য নেতা, আগামী নেতা জনাব তারেক রহমান 31 দফার মাধ্যমে সেটা বাস্তবায়ন করবেন এবং এই জাতিকে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিবেন বলে আমি আশা করি। কিন্তু 31 দফার কথা বলছিলেন, জিয়াউর রহমানের আপনি 19 দফাও টানলেন, চমৎকার আলোচনা করেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, ওনারা বিএনপি 31 দফা দিয়েছে ঠিকই, কিন্তু আপনার কি মনে হয় জিয়াউর রহমানের যে ধারা সেটি কি বিএনপি অব্যাহত রেখেছে? বা জিয়াউর রহমান যেমন গ্রামে একটা কুপি নিয়ে বসে আছে এক মহিলা, সেই ঘরে ঢুকে বলতে গেলে ছদ্মবেশেই উনি সেখানে গেলেন, শুধু পানি খেতে দিলেন ওনাকে, তিনি বললেন আমাকে একটা ফল দিতে পারতেন একটা গাছ থাকলে, শেখালেন কিভাবে কি একটা গাছের কি প্রয়োজনীয়তা। কিংবা দক্ষিণ অঞ্চলের ছেলে, তিনি দক্ষিণ অঞ্চলে যে ঘুষিয়াখালী চ্যানেল যেটাকে বলা হয়, সেই নদীটি কাটলেন, সেটি একটি ইন্টারন্যাশনাল চ্যানেল, হাজার হাজার কোটি টাকা সরকারের রাজস্ব হলো এবং ওই এলাকার মানুষের আয়ের উৎস ছিল না, সামান্য ধান হতো, এটি দিয়ে আসলে তেমন কিছুই হতো না। কিন্তু এই নদীটি খননের ফলে যেটি হলো, এলাকার মানুষের আয়ের উৎস তৈরি হলো এবং একটা জাগরণ হলো আমাদের এলাকার আঞ্চলিক অর্থনীতিতে। তো এটার আমি সরাসরি প্রত্যক্ষদর্শী ওই এলাকার, মানে আমরা পরবর্তীতে আমাদের জন্ম হলেও আমরা এর ফল ভোগ করেছি। সুতরাং জিয়াউর রহমানের যে এই ধারা, সেই ধারায় কি বিএনপি আছে? আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন ধারায় যেটা হচ্ছে, এখন যে ব্র্যান্ডিংটা করা হচ্ছে, বিএনপি মানে জঙ্গি বা বিএনপি মানেই এই ধরনের চাঁদাবাজি, না, এটা কিন্তু আপনি যদি এটা বলেন যে এটার জন্য বিএনপি দায়ী এককভাবে, সেটা আমি বলবো না। আপনি গত 16 বছরে ফ্যাসিস্ট সরকারে, আমি বললাম না জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাই না, এটা করে দিয়েছে। তো কাজে বিএনপির চাঁদাবাজি বা দুর্নীতি কারা করছে? ধরেন যে আপনার গত 16 বছরে এই পার্টিটার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, এরকম চেষ্টা করা হয়েছে। তারপরেও দেখেন বিদেশ থেকে জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন, দেশে যারা নেতা ছিলেন ফখরুল ভাই বা রিজভী ভাই তারা, এবং বেগম খালেদা জিয়া এখানে ছিলেন, জেলে ছিলেন এবং বাইরে ছিলেন, এভাবেও ক্রাইসিসের মধ্যে দিয়ে নেতৃত্ব দিয়ে পার্টিটা কিন্তু তাদের অস্তিত্ব মানে শুধু টিকিয়ে রাখা বলবো না, ভালোভাবেই জানান দিয়ে এখানে রয়ে গেছে। এখন কথা হচ্ছে গত 16 বছরে যেভাবে এটার উপরে ব্যান্ডিং করা হয়েছে, যেভাবে দুর্নাম রটানো হয়েছে, যেভাবে বললাম না ওই যে একটা পটকা ফুকলেই জঙ্গি আপনি, তো আসলে তো জঙ্গি না, কোথাও একটা আপনার চাঁদাবাজি হচ্ছে, যেটা ওই ক্ষমতাসীন দলের লোকেরাই চাঁদাবাজি করেছে, কিন্তু নাম দেওয়া হয়েছে তাদের। এখন আসেন এই 5ই আগস্ট পরবর্তী সময় কি হয়েছে, এটাও কিন্তু একটা সুপরিকল্পিতভাবে হয়েছে। আপনি কি 5ই আগস্টের পরে আর্মিকে কি আপনি কে করেছে পরে আসছি, আপনাকে বলছে যে 5ই আগস্টের পরে আর্মি যখন নামলো রাস্তায়, তখন কি আপনি আর্মিকে খুব স্ট্রং দেখেছেন? আপনি বলেন তো, এরকম লুজ আর্মি আমি দেখিনি। তো এটা কি ইচ্ছা করে রুল লুজ রাখা হয়েছে? কারণ বিপ্লব পরবর্তী সময়ে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট যারা, তারা লুট তরাজ দখল করবে, কিন্তু নাম যাবে বিএনপির ফরে, তাই না? এই আর্মিকে লুজ রেখেছে কে আসলে? এটা কে রেখেছে? এটা সরকার রেখেছে না সেনাপ্রধান রেখেছে, সেটা সাবজেক্ট টু কনফার্মেশন। বাট সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, তার পাশে ছিনতাই হচ্ছে, বা যে এলাকায় আছে সেই এলাকায়, আমিও গ্রামের এলাকায় গিয়েছি, অনেক প্রবলেম নিয়ে এসেছে, কিন্তু আমি কোনো রেসপন্স দেখি নাই। তখন আমার কাছে মনে হয়েছে এত ইনার্ট কেন তারা। হ্যাঁ, এবং আপনাকে আরও বলি যে আপনার এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আপনার ব্ল্যাক মানি আছে, একটাও কি উদ্ধার হয়েছে? এই ব্ল্যাক মানি কোথায় ব্যবহৃত হবে? ব্ল্যাক মানি ব্ল্যাক কাজে ব্যবহৃত হবে। তো এই ব্ল্যাক মানি হোল্ডার কারা? এরা হচ্ছে গত ফ্যাসিস্ট সরকারের দোসররা। তো তারা এটা দিয়ে গণ্ডগোল করবে এবং এটা দিয়ে চাঁদাবাজি এগুলো করবে এবং দোষ দিবে একটা পার্টিকে, কিন্তু মানে পরিকল্পিতভাবে আপনার এই ট্র্যাপিংয়ের মধ্যে ফেলা হয়েছিল। ঠিক আছে? এবং আরও বলি আপনাকে, 626 জন যে আপনার
বলা হয় যারা দোষর আটকা পড়েছিল তাদের কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে ওরকম ভাবে? এই দায়টি কার আসলে? এই দায়টি আপনি যদি বলেন তাহলে তো আমি বলবো সেনা কর্তৃপক্ষ বা সরকারের, এবং আপনি যদি বলেন যে তত্ত্বাবধায়ক সরকার এই রাষ্ট্রের এখন শাসন করতে, এটা তারই দায়িত্ব। কিন্তু সেনাকুঞ্জ তো এটির একটি ব্যাখ্যাও দিয়েছে আইএসপিআর, আসলে কারা ছিল কিভাবে। ঠিক আছে, একটা লিস্টও বেরিয়েছে। আমার কথা হচ্ছে যে এটা বেরিয়েছে অনেক পরে, তাই না? তো ধরেন যে 626 জন কারা ছিল, তো ইমপ্রম্পটু যদি তাদের আইডেন্টিফিকেশন এবং আদার বলা হতো, ওকে এটা আশ্রয় দিয়েছে, এটা হিউম্যানিটেরিয়ান কজে দেওয়া হয়েছে। ইভেন আপনি যুদ্ধের সময় যদি আপনার শত্রু আপনার কাছে আসে বা ধরা পড়ে, আপনাকে কিন্তু জেনেভা কনভেনশন অনুযায়ী কিছু তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এবং তার কিন্তু নিজেকে ডিফেন্ড করার একটা রাইট আছে, তাই না? অবশ্যই। তো সেটা তাকে দিতে হবে। এখন এটা সেনাপ্রধান বা আর্মি এটা একদিক দিয়ে ভালো কাজ করেছে, যে ধরেন যে জনরোষে পড়ে যদি তারা রাস্তায় মানে মব জাস্টিসের শিকার হতেন বিচার প্রক্রিয়া ছাড়া, তাহলে কিন্তু সেটা ভালো হতো। পার করে দেয় এইটা তো কোনোভাবেই কোনো পার করে দেয়া এটা কি সেনাবাহিনী দিয়েছে না তারা গিয়েছে? এটা কিন্তু একটা সাবজেক্ট টু কনফার্মেশন, এটা তো বের করতে হবে। এটা কে দিয়েছে, কে কারা দিয়েছে, কিভাবে গিয়েছে, এটা আপনি স্পেকুলেশন করতেই পারেন, তাই না? কিন্তু কথা হচ্ছে যে এটা কিভাবে গিয়েছে, কারা দিয়েছে, এটা কিন্তু সুনির্দিষ্ট তদন্তের মাধ্যমে বের করে ব্যবস্থা নেওয়া উচিত। আদারওয়াইজ এই প্রক্রিয়াগুলোর কারণেই কিন্তু কি হয়েছে, এরাই কিন্তু হচ্ছে বিভিন্ন মাফিয়া ডন গত 16 বছরে তৈরি হয়েছে, তাদের সব শাখা প্রশাখা আসছে। এখন কথা হচ্ছে যে আওয়ামী চেতনা বা যেটাই বলেন যে অপসংস্কৃতির চেতনা, যেটা হচ্ছে যে অপোনেন্টকে তুমি ধ্বংস করো আর কি, কমপ্লিট অ্যানিহিলেশন অফ দ্য অপোনেন্টস, যেটা তারা পলিটিক্যাল প্রসেসে করেছে। আপনি দেখেন আমাদের বিএনপির আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে কি একটা কেসে জেলে অন্তরীণ করেছেন, বাড়ি থেকে উৎখাত করেছেন। আমাদের নেতা জনাব তারেক জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। আপনি এরপরে জাতীয় পার্টি আসে, জাতীয় পার্টির নেতাকে মঞ্জুর কেসে ফাঁসিয়ে রাখা হয়েছে। কথা বললে তুমি কিন্তু মঞ্জুর কেস রিভাইভ হবে। দেখেন মানে অপোনেন্টদের কমপ্লিট অ্যানিহিলেশন, যাতে 20-40 বছর পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে পারে। তো এই প্রক্রিয়ার মাধ্যমে যেটা হয়েছে, আপনি যেটা বললেন, এই যে 16 বছরের ফ্যাসিজমের ইফেক্ট এবং এই বিপ্লব পরবর্তী সময়ে পাওয়ার ব্যালেন্সের কারণে কিছু কৌশল বা সামথিং, আমি সেটাই বলবো, যেটার কারণে বিএনপিকে একটা কোণঠাসা পরিস্থিতিতে পড়তে হয়েছে। এটা থেকে উত্তরণের জন্যে অবশ্যই সামনে যে আপনার 31 দফা বা জিয়াউর রহমানের যে চেতনায় দুটো ব্লেন্ডিংয়ের মাধ্যমে আমাদের নেতা জনাব তারেক রহমান যখন দেশে আসবেন, এবং আমি আশা করব সেই যে 16 বছরের এই ফ্যাসিজমের প্রভাব বলেন বা ফ্যাসিজমের মানে নিজস্ব চক্রান্ত বা কৌশলের কারণে যে ব্র্যান্ডিংটা হয়েছে, সে ব্র্যান্ডিং থেকে উনি উত্তরণ করে সেই 75 থেকে 81 পর্যন্ত যে বাংলাদেশি জাতীয়তাবাদ ছিল, সেটা উনি এস্টাবলিশ করতে সক্ষম হবেন এবং করবেন। এবং এটা যদি না করে, আগামী শতকে কিন্তু বিএনপিরও অনেক ধরনের চ্যালেঞ্জ আসবে। কারণ আপনি নিউ জেনারেশন কিন্তু জিয়াউর রহমানকেও দেখেনি, শেখ মুজিবকেও দেখেনি। তারা যেটা দেখে যে তাদের ভাগ্য উন্নয়ন বা দেশের সার্বিক পরিস্থিতির জন্য কারা দেয়, এবং তারা কিন্তু অনেক ক্ষেত্রে রাজনীতিবিদদের দায়ী করে। আপনি এই যে মাইলস্টোন স্কুলে যে আপনি প্লেন ক্র্যাশ হয়েছে, অনেক রাজনীতি দল গেছে, সবার বিরুদ্ধে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছে। কারণ এই জেনারেশনটা তাদের দুর্গতির জন্য, তাদের আনএমপ্লয়মেন্টের জন্য এবং সব কিছু, এই দেশে যত অরাজকতা আছে সব কিছুর জন্য তারা রাজনীতিকে দায়ী করে, এবং তাদের কিন্তু অ্যান্টি পলিটিক্স একটা সেন্টিমেন্ট বিরাজ করে, যেটার কারণে হচ্ছে, এবং তারা সংঘবদ্ধ। 2024-এর 5ই আগস্ট, জুলাই আগস্ট আমরা দেখেছি। তো এই জিনিসটাকে অ্যাড্রেস না করলে ইন ফিউচার দেয়ার উইল বি প্রবলেম। বাট আমি আশা করি এটা, যেহেতু নেতৃত্ব দূরে ছিল এবং আমাদের বেগম খালেদা যে উনি অসুস্থ হচ্ছে, বয়স হয়েছেন এবং ওনাকে জেলেও রাখা হয়েছিল, এই নেতৃত্ব শূন্যতার কারণে অনেক কিছু হতে পারে। বাট সেটা থেকে নেতৃত্ব যখন এখানে দায়িত্ব গ্রহণ করবেন, অবশ্যই এটার উত্তরণ হবে বলে আমি আশা করি। অনেক ধন্যবাদ। আমরা আরেকটি আলোচনায় যেতে যাচ্ছি, সেটি হলো আমরা দেখলাম গত পরশু গাজীপুরে একটি ঘটনা ঘটেছে। একজন সাংবাদিককে দিনের আলোয় পুলিশের পাশে বসে আসলে কুপিয়ে মেরে ফেলা হলো। আর পাশাপাশি পুলিশ এরকম বলছিল যে, এটা প্রত্যক্ষদর্শীরা বলছে যে ওকে সাইডে দিয়ে মারো। আপনি নিরাপত্তা বিশ্লেষক, আসলে এটা কিসের জন্য হচ্ছে? পুলিশের ব্যর্থতা নাকি ইচ্ছে করেই?
আচ্ছা আপনি আচ্ছা আপনাকে আমি পাল্টা একটা প্রশ্ন ও আবার এটি শুরুতে কিন্তু ছাত্র দলের উপর দায় চাপানোর চেষ্টা করা হলো, পরে আমরা দেখলাম যে না এটি একটি ছিনতাই এবং মাদক ব্যবসাকে কেন্দ্র করে ইন্টারনাল একটা দ্বন্দ্ব থেকে এটি হয়েছে। আপনি একটা দেখেন যে প্রত্যেক দেশের বা প্রত্যেক এরিয়ার একটা ক্রাইম প্যাটার্ন থাকে। এখন যে ক্রাইমগুলো হচ্ছে, কয়েকটা ক্রাইমের কথা আমি বলি। পাথর দিয়ে বুকের উপর এরকম করে মারা হচ্ছে, এটা কি আমাদের দেশের ক্রাইম প্যাটার্ন? মিলে এটা আফ্রিকায় আছে, ওরা এরকম পাথর দিয়ে, যেহেতু পাথর অ্যাভেলেবেল, আফগানিস্তানেও আছে, নির্মম আঘাত করে। কারণ ওইখানকার মানে ক্রাইমের সাথে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর কিছু রিলেটেড, যেটাকে ক্রাইম জিওগ্রাফি বলে। আপনি ধরেন যে যেখানে পাথর আছে রুক্ষ, সেখানকার মানুষ রুক্ষ হবেই হবে এবং তারা মারবে। অ্যাভেলেবেল অস্ত্র হচ্ছে পাথর। আমাদের সাথে কোথাও পাথর নেই, তো পাথর নিয়ে এসে বুকের উপরে মারলো, এটা আমাদের ক্রাইম প্যাটার্নের সাথে যায় না। 2 নাম্বার দেখেন, আমাদের কিন্তু রাস্তাঘাটে ছিনতাই হয়, কোপাকুপি হয়, এগুলো হতো, কিন্তু একদম জবাই করতেছে এটা কিন্তু হয় না। 71-এ কিছু হয়েছে, তাই না? কিন্তু এই যে ক্রাইম প্যাটার্নগুলো, এগুলো যদি আপনি খুব মাইনিউটলি খেয়াল করেন, এবং তারপরে দেখেন আমাদের দেশে ধর্ষণ হতো, কিন্তু এরকম ভিডিও করে সম্পূর্ণ উলঙ্গ করে ভিডিও ছেড়ে দেওয়া, তো আমি বলবো এই ক্রাইম প্যাটার্নগুলোর সাথে কিন্তু আপনার মানে আমাদের কালচারাল প্যাটার্নের সাথে মিলে না। তো এটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং হতাশাব্যঞ্জক, বাট এটার পিছনে অন্য কোনো ফ্যাক্টর কাজ করছে কিনা, যেটা আপনি বললেন যে পুলিশ নিষ্ক্রিয়, সেই জিনিসটা কিন্তু গভীরভাবে চিন্তা করার অবকাশ রয়েছে। 1 নাম্বার হচ্ছে ক্রাইম প্যাটার্নগুলো মিলছে না। আরেকটা হচ্ছে যে আপনার ধরেন যে প্রশাসন বা একটা নিষ্ক্রিয়তা বা সেনাবাহিনীর একটা নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে, এগুলোর সাথে কোনো যোগসাজশ আছে কিনা সেই জিনিসটা কিন্তু খতিয়ে দেখার বিষয় রয়েছে বলে আমি মনে করি। যাই হোক, আমরা আসলে চাইবো যে আমাদের দেশে এই ধরনের ঘটনা না ঘটুক, কেননা 5 আগস্টের পরে আসলে বিচ্ছিন্নভাবে এই ধরনের ঘটনা কিন্তু কম ঘটেনি। আমরা দেখেছি সেই রাজনৈতিক যে কাঁধা ছোড়াছড়ির যে বিষয়টি, একটি রাজনৈতিক দলের উপর দোষ চাপানো এবং সেটি একটি ব্লেম তৈরি করে তাকে কোণঠাসা করা, এটিও আমরা বিগত দিনে দেখেছি। যাই হোক, আমরা এই সংস্কৃতির আর অবতারণা হোক সেটি চাই না। আমার প্রশ্ন হলো এখন একেবারে সবশেষ প্রশ্ন, বিএনপি সামনে নির্বাচনকে কেন্দ্র করে তারা 31 দফা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে। সারা দেশে তাদের নেতাকর্মীরা লিফলেট বিতরণ থেকে শুরু করে সভা সেমিনার সবকিছুই করছে। আবার এমনও শোনা যাচ্ছে যে বিএনপি অনেকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। আপনিও একজন মনোনয়ন প্রত্যাশী, আপনি কি সেই গ্রিন সিগন্যালটি পেয়েছেন, প্রত্যাশিত যে গ্রিন সিগন্যাল? না, আমি গ্রিন সিগন্যাল পাইনি। আমি যেটা বলি যে আমার রাজনীতির উদ্দেশ্য এই গ্রিন সিগন্যাল এবং এমপি বা মানে পদ ধারণ করা, সেটা রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত না। ঠিক আছে, আপনার পলিটিক্যাল প্রসেসে যদি সেটা আসে, সেটা হবে রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত দেশের সাধারণ মানুষ বা এলাকার সাধারণ মানুষ। এখনকার যে সিস্টেম, সেই সিস্টেমে যে এলাকার প্রতিনিধি হবে, সেই এলাকার অর্থনৈতিক উন্নয়ন, মানুষের উন্নয়ন এবং মানুষের মুক্তির জন্য রাজনীতি, সেটাই হওয়া উচিত। এখন আছে ট্র্যাডিশনাল রাজনীতিতে, আমার ওখানে যারা আছেন তারা সবাই কে গ্রিন সিগন্যাল পাবে, কে এমপি হবে, এটা নিয়ে মারামারি কাদা ছোড়াছুড়ি গত পরশুদিনের সংঘর্ষ হয়েছে। তো সেই রাজনীতি তো আমার রাজনীতি না। এবং কোনো লোক যদি আপনার ক্ষমতার অপব্যবহার না করে এবং চুরি না করে, তার জন্য এমপি কোনো লোভনীয় কিছু না, আমার জন্য লোভনীয় কিছু না। ঠিক আছে, বাট পলিটিক্যাল প্রসেসে যদি আমি এইটা পাই, তাহলে যে বৃহত্তর পরিবেশে 5টা অবজেক্টিভ নিয়ে আমি এলাকার জন্য কাজ করি। কারণ আমার এলাকা আমি ঘুরে দেখেছি, আমি বাংলাদেশের অনেক জায়গায় দেখেছি এবং বিদেশেও দেখেছি। আমার এই সারিয়াকান্দি নদীভাঙ্গা এলাকা সবচেয়ে দরিদ্র এলাকা, তো এটা আমাকে খুব পীড়া দেয়। এই জন্য আমি রিভার ট্যুরিজম, সোলার পাওয়ার প্যানেল এবং আমাদের এলাকার যে সিগনেচার ক্রপ আছে যেটা হচ্ছে আলু এবং মরিচ, এটা সবচেয়ে প্রাধান্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই কয়েকটা জিনিস নিয়ে একটা সাস্টেনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট হোক, সেটা নিয়ে কাজ করি। এখন এই কাজ করার জন্য আমাকে বৃহত্তর পরিবেশে কাজ করার জন্য একটা রাজনৈতিক সাপোর্ট দরকার। সেটার জন্যে আমার এই পলিটিক্সে আসা, মানুষের কাজ করার জন্য। এখানে যদি এখন নেতা ভাবেন আমি যোগ্য, আমাকে দিবেন, আমাকে না দিলে যারা সেই জাতীয়তাবাদী চেতনার রাজনীতি করবেন তাদেরকে যদি দেন, তাদের পিছনে আমি অবশ্যই থাকবো। আর যারা দুর্নীতি এবং ট্র্যাডিশনাল ওই ধরনের রাজনীতি করে, তারা যদি এটা করে, তাদের পিছনে থাকবো না, নেতার কাছে নালিশ দিব এরা এটা করে, তাহলে আমাকে রাখবে না রাখলে না রাখবে, এটাই তো হওয়া উচিত। এটাই হওয়া উচিত। আমার তো এমপি হওয়ার জন্য লোভের কিছু নেই, কারণ আমি এখান থেকে আনডিউ কিছু আনতে যাব না, বা যারা আনতে চায় তারা এটার জন্য পাগল হতে পারে, আমি কেন পাগল হব?
ঠিক আছে। আমি যে 5টা অবজেক্টিভ নিয়ে কাজ করছি সাস্টেনেবল ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, আমার এলাকার মানুষ সবচেয়ে দরিদ্র, মাঝিদের মানে দিন আনে দিন খায়, এখনও ওর কাছে যান, টাকা নিয়ে সে নৌকায় আপনাকে ঘুরে বেড়াবে, সেই টাকা থেকে লাভ করে সে আপনার বাড়িতে চাউল কিনে নিয়ে যাবে। এই যুগেও তাকে 20 বছর আগে যেটা দেখেছি এখনও এটা আছে। এই জন্য অনেক সময় আপনাদের এই আলোচনায় আসতে আমার খুব লাগে, এত আলোচনা, এত রিফর্ম, এত আলোচনা দিয়ে। ওই যে 2005 সালে আমি যে মাঝিকে দেখেছি নৌকা ঠিক করার পরে স্যার টাকাটা দেন তেল কিনবো, সে কিন্তু তার কাছে টাকা নেই, সে আমার টাকা নিয়ে তেল কিনছে এবং সেটা নিয়ে সে লাভটা হচ্ছে চাউল কিনে বাড়িতে যাচ্ছে। আজকে 2025 সাল, এত 111 গিয়েছে, এত রিফর্ম হয়েছে, এত আন্দোলন হয়েছে, এত হয়েছে, ওর কাছে আজকেও যান, স্যার টাকাটা দেন, একটু তেল নিয়ে আসবো এবং তারপরে সে হচ্ছে। ওর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এই সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি যদি হয় সেটার সাথে আছি। এটার জন্য এখন আমাদের নেতা যদি আমাকে সিলেক্ট করেন আমি করব, না করলে যাকে সিলেক্ট করবেন সে যদি সেই জিয়া রহমানের চেতনার বাংলাদেশি জাতীয়তাবাদ এবং উন্নয়নের রাজনীতি করেন তাকে সমর্থন করব, আর যদি না করেন তাহলে তার বিরুদ্ধে দাঁড়াবো। অবশ্যই রাজনীতিতে এটি একটি, আমি তো রাজনীতির বিরুদ্ধে দাঁড়াবো না, আমি দাঁড়াবো হচ্ছে দুর্নীতি এবং অপশাসন এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে, দলের ভেতরে থেকে। কারণ দল থেকে কিন্তু এটা কখনোই সাপোর্ট করবে, আমাদের নেতাও সাপোর্ট করবেন। অবশ্যই আমরাও সেটি প্রত্যাশা করি। আপনি টপ প্রায়োরিটি দেবেন কোনটি? যদি আপনি সংসদ সদস্য হতে পারেন বা মনোনয়ন পান, আপনার এলাকার টপ প্রায়োরিটি দেবেন কোনটা? কোন আমার এলাকায় যেটা বলা হয় যে মানে নদী হচ্ছে এই এলাকার সমস্যা, সেটা বলা হয় আর কি। হ্যাঁ, তো আপনি যদি আবার হিস্ট্রি স্টাডি করেন, সমস্ত সভ্যতা নদীর তীরে গড়ে উঠেছে। তো এখানে এই কুইজটা কেন আমি চিন্তা করেছি, তো নদী যদি সমস্যা থাকে, আমাদের অনেক স্থানীয় নেতা যারা আছেন তারা বলেন, তাহলে কিন্তু বোল্ডার ফেলার কাজ আসবে। বোল্ডার ফেলার কাজ আসলে আপনি 100 বোল্ডার ফেলে 1 লক্ষ বোল্ডারে বিয়ে করবেন। এই কারণে যদি নদীকে সমস্যা করে রাখা হয় তাহলে দিস ইজ ভেরি আনফর্চুনেট। আমি এই প্রবলেমটাতে ঢুকেছি, কারণ আমি দেখেছি যে আমার এলাকায় রিভার ট্যুরিজম এবং নদীভিত্তিক কিছু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং কমিউনিকেশন বিজনেস করলে আমার এলাকার অর্থনীতি চেঞ্জ হয়ে যায়। ইভেন রিভার ট্যুরিজম, আমার এলাকায় যদি একটা রিসোর্ট সিস্টেম, একটা গল্ফ গ্রাউন্ড বা একটা চরের মধ্যে যে এলাকাগুলো জমি পানির নিচে যায় না, সেখানে যদি এটা করা হয়, হ্যাঁ, তাহলেই কিন্তু এই এলাকার মানে রিভার ট্যুরিজমের উপরে বেস করে অ্যাডভেঞ্চার ট্যুরিজম আছে, এগুলো করেই কিন্তু আমার এলাকার অর্থনৈতিক উন্নয়ন হয়ে যায়। সেটা নিয়ে কেউ ভেবেছে কিনা আমি জানি না, বাট আমি ভেবেছি এবং এই জন্যই আমি 5টা প্রজেক্ট হাতে নিয়েছি। তো যেটা বলছিলেন, আমার প্রথম কাজ হবে এলাকার অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের উন্নয়ন, সেটা হবে আমার প্রায়োরিটি। এবং সংসদ সদস্য হতে পারবো কিনা জানি না, রাজনীতিতে গিয়েছি, বাট সংসদ সদস্যদের অন্যান্য যে দায়িত্ব আছে রাষ্ট্রের জন্য, আপনার আইন প্রণয়ন, সেটা তো প্রায়োরিটি। তো তার সাথে আমার এলাকার জন্য প্রায়োরিটি থাকবে আমার এটা অর্থনৈতিক উন্নয়ন। একেবারে ছোট করে বলবেন আসলে আপনার এই নির্বাচন সামনে, নির্বাচনের একটি প্রক্রিয়ার মধ্যে খুব শিগগিরই আমরা ঢুকে যাচ্ছি। আপনার সরকার এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আপনার আহ্বান থাকবে কি? একেবারে ছোট করে বলবেন। সে আহ্বান করার মতো আমি এত বড় মানুষ কিনা জানি না, তবে যেটা আমি আপনাকে বোধহয় আগের একটা ইয়েতে বলেছিলাম, যেটা বিপ্লব যখন তার উদ্দেশ্য থেকে সরে আসে তখন থার্মোডোরিয়ান একটা ইফেক্ট হয়। বিভিন্ন কম্পিটিং এন্টিটি তাদের অবস্থান সুসংহত করার জন্য একটা টার্মোয়েল ক্রিয়েট করে। এই টার্মোয়েল যদি খুব এক্সট্রিম হয়ে যায় তাহলে কিন্তু মানে দেশের জন্য ক্ষতি হবে। এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটার মাধ্যমে রাজনৈতিক প্রসেসে একটা দেশ যেতে পারে, তাই না? সেটা যেতে হবে এবং এটাকে সুষ্ঠুভাবে যেতে হবে। আবার যেনতেনভাবে গেলাম তাহলে এতগুলো যে আপনার জীবন গেল, এত মানুষ মারা গেল, তাদের এই আত্মাহুতির মানে অবদানটা কি হলো সেটা বুঝতে হবে। সো দুটোর মধ্যে একটা ব্যালেন্স করে রাজনৈতিক প্রক্রিয়ায় যেতে হবে, সুষ্ঠু নির্বাচন হতে হবে এবং দেশকে সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই আমার ছোট করে যেটা বলতে বলেছেন বললাম আর কি, সেটাই আমার শেষ কথা। কর্নেল আফসার ডক্টর জহুরুল হাসান, আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতে আবারও আপনার এই মূল্যবান আলোচনা ভিওডি বাংলার দর্শকরা শুনবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকেও এবং ধন্যবাদ ভিওডির সকল দর্শককে। ক্রিটিক্যাল কোশ্চেন করে দর্শক, জহুরুল হাসান বলছিলেন যে তার এলাকার উন্নয়নের জন্য, মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য তিনি চাইছেন সেখানে নদীকে কেন্দ্র করে, নদীমাতৃক, নদীর আশপাশে কিছু ইন্ডাস্ট্রিয়াল এলাকা গড়ে তোলার জন্য। আর যদি তাই হয় তাহলে তাদের এলাকার মানুষ স্বনির্ভর হবে। আমার মতে প্রত্যেকটি রাজনীতিবিদেরই তার এলাকা নিয়ে এরকম কিছু না কিছু চিন্তা করা উচিত। তাহলে আমাদের দেশের অর্থনীতি যেমন স্বনির্ভর হবে, পাশাপাশি আমাদের দেশের বেকারত্ব দূর হবে, আর এতে দেশ জাতি সবাই লাভবান হবে। আমরা আশা করছি আমাদের দেশের সব রাজনীতিবিদরা
এরকমই কিছু চিন্তা চেতনা করবেন এবং মানুষের জন্য কাজ করার চেষ্টা করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।